হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে করাবো তোমাদের নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2026। দেখো আজকে আমরা 3 নম্বর স্কুলটা নিয়েছি, পেজ নাম্বার 189 পেজ। আচ্ছা, 3 নম্বর স্কুল করাবো। এর আগে তোমাদের পর্ষদ নমুনা প্রশ্নপত্র এবং 1-2 এই স্কুলও দেওয়া হয়ে গেছে, মানে 2 থেকে স্কুল যা আছে তোমাদের দেওয়া হয়ে গেছে। আজকে 3 নম্বর স্কুল। চলো আমরা বেশি দেরি করবো না। আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নটা আছে 3-এর 1 নাম্বার, আমরা দেখে নেব 3-এর 1-এর প্রশ্নটা কি বলছে। এখানে দেখো বলছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয়মূল্য কত? জামাটির ক্রয়মূল্য বের করতে বলেছে, ক্ষতি বলেছে 10%, আর এখানে দেখো 360 টাকায় বিক্রি করায় মানে জামাটির বিক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্যকে আমরা বলবো এসপি, যেটাকে বলা হয় সেল প্রাইস। ঠিক আছে, এসপি থেকে তোমরা বুঝে নেবা এটা বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে 360 টাকা। তো আমাদের বের করতে হবে কিন্তু ক্রয় মূল্য সিপি। সিপিকে বলবো কস্ট প্রাইস, যেটা ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো এখানে যে 10% যে ক্ষতি আছে, আমাদের এখানে ক্ষতি বলে দিয়েছে সমান সমান 10%। তাহলে আমরা এখানে বলতে পারবো যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু ক্ষতি হয়ে গেছে, তাই না? মানে আমি ধরে নিব যে সিপিটাকে 100 টাকা যদি ধরে নিই, তাহলে এসপিটা কত হবে? যেহেতু 10 টাকা ক্ষতি হয়ে গেছে, মানে শতকরা থেকে 10 টাকা ক্ষতিটা বলবো, 10% ক্ষতি বলতে 10 টাকা ক্ষতি ধরে নিলাম। তাহলে সিপি দেখো ক্ষতি যখন হয়েছে তো ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্যটা ছোট হবে। এই যে 100 টাকা ক্রয় মূল্য ছিল না, এখান থেকে এই যে ক্ষতিটা 10 টাকাটা বাদ দিয়ে দাও, তাহলে বিক্রয় মূল্য হয়েছিল 90 টাকা। 100 টাকা ক্রয় মূল্য, জিনিসটা কিনেছিল 100 টাকায় এবং বিক্রি করেছিল 90 টাকা, তার জন্য ক্ষতি হবে 10 টাকা, তাই না? তাহলে দেখো এইভাবে আমরা এখানে লিখতে পারবো যে 90 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 90 টাকা, বা 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, আচ্ছা এখানে বিক্রয় মূল্যটা এখানে লেখা যায়নি, এই দেখো যেটা হচ্ছে আমাদের এসপি। 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাবে কত? 100 টাকা। এই যে আমরা শতকরা 100 টাকা ধরেছি ক্রয় মূল্যটা। তাহলে 1 টাকা, দেখো 1 টাকা আমি একটু আবার লিখে দিচ্ছি, 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এটা আমাদের বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, তো দেখো 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? ঐকিক নিয়ম, তাহলে 1 কম হবে আমাদের, তাহলে 100/90 হয়ে যাবে এত টাকা। আর বিক্রয় মূল্য যেটা দেখো, এই যে আমাদের এসপি, যেটা বিক্রয় মূল্য 360 টাকা দেওয়া আছে, তাহলে 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? এবার ক্রয় মূল্য আমাদের বেরিয়ে আসবে। দেখো তাহলে এখানে 100/90 ছিল, দেখো 1 আমাদের কম হয়েছিল, তাহলে 360 টাকায় আমাদের কি হবে? ক্রয় মূল্যটা বেশি হবে, তাহলে 360 টাকা গুণ দিয়ে দিবা। 1 কম হলে বাই করবা ভাগ, আর যখন 360 টাকায় বেশি হবে ক্রয় মূল্যটা, তাহলে ওটা গুণ করে দিবা। এটা সরল করে আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে আসবে। 0 0 আমি কেটে দিলাম, 9 4 36, আর 4 আর 100 গুণ করে আমরা পেয়ে যাব 400 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য, যেটাকে আমরা সিপি বলি, কস্ট প্রাইস। দেখো ক্রয় মূল্য আমরা বের করে নিয়েছি, জামাটির ক্রয় মূল্য 400 টাকা। দেখো যেটা আমাদের বি নাম্বার অপশানটা মিলছে, তাহলে এখানেও আমরা এভাবে করে বি নাম্বার অপশানটা এখানে বসিয়ে দেব। পরে 1-2 নাম্বার প্রশ্নটা, আচ্ছা এই প্রশ্নটা আগের ক্লাসে তোমাদের করে দিয়েছি। আগের ক্লাস বলতে পর্ষদ টেস্ট, মানে পর্ষদ নমুনা প্রশ্নপত্র। তো আমি যদি দেখাই সেটটা, প্রথম যে সেটটা করিয়েছিলাম পর্ষদ নমুনা প্রশ্নপত্র, দেখো আমাদের 1-এর যে 3 নম্বর অঙ্কটা ছিল, একই অঙ্ক একদম দিয়েছে, তাহলে তোমরা সেখান থেকেই এই অঙ্কটা দেখে নিবা।
যারা দেখেছো ভালো, আর যারা দেখোনি এই জন্য বলবো যে তোমরা প্রথম থেকে ক্লাসগুলো আগে দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 1-এর 3 নম্বর প্রশ্নে চলে আসবো আমরা। আচ্ছা, লক্ষ্য করো এখানে 1-এর 3-এর প্রশ্নটা যে বলেছে, দেখো এবিসিডি সামন্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম বিএম কোণ এবিসি এর সমদ্বিখণ্ডিত করলে, ঠিক আছে, এই বিএমটা কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে তাহলে কোণ এএমবি এর পরিমাপ বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা ছবিটা তৈরি করে প্রশ্নটা আর ভালো করে বুঝবো। ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি, চলো দেখো আমরা আগে সামুদ্রিকের ছবি তৈরি করি। তো আমরা এখানে দেখো এই যে একটি সামুদ্রিক, আমি এইভাবে করে একটি সামুদ্রিক তৈরি করে দিচ্ছি। ঠিক আছে, সামুদ্রিকের নাম এ বি সি ডি, এবিসিডি আমাদের সামুদ্রিক। বিডি কর্ণের মধ্যবিন্দু এম, এই যে বিডি কর্ণ, আমরা যদি বিডি কর্ণ যুক্ত করি তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু বলেছে এম বলেছে। আচ্ছা, তাহলে এখানে যখন দেখো আমি এসি কর্ণটা আমি টেনে নিচ্ছি, কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এখানে এসি কর্ণটা আমি যুক্ত করলাম। তাহলে দেখো তোমরা লক্ষ্য করো এই যে বিডি কর্ণের মধ্যবিন্দুটা কিন্তু এই জায়গায় পড়বে। সামুদ্রিকের কর্ণ দুটি মানে বিডি কর্ণ আর এসি কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, তাহলে মধ্যবিন্দুতেই হবে, মানে এসি কর্ণের মধ্যবিন্দুতে এই বিন্দুটা, যেটা আমি এখানে দেখো নামটা বলেই দিয়েছে, এই যে বিডি কর্ণের মধ্যবিন্দু এম, এই যে এম বিন্দুটা বিডি কর্ণের মধ্যবিন্দু যেটা প্রশ্ন বলেছে, কিন্তু এখানে এম বিন্দুটা না এসি কর্ণেরও মধ্যবিন্দু হবে, কারণ সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা তোমরা জানো অনেকে, এভাবে প্রশ্ন বলেছে। এবার এই যে দেখো এই যে বিএম, এই যে বিএম দেখতে পাচ্ছ, এই যে বিএম, এই যে সরলরেখাংশটা কোণ এবিসিকে, এই যে এবিসি কোণটা আছে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুই ভাগে ভাগ করে দেয়। মানে এখানে আমাদের দেওয়া আছে এই কোণটা সমান সমান এই কোণটা, এই যে বিএমটা কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, তাহলে এই দুটো কোণ সমান, এটা প্রশ্ন বলেছে। তাহলে আমাদের এখানে কোণ এএমবি, এই যে এএমবি মানে এই যে কোণটা, এই কোণের পরিমাপটা বের করতে বলেছে, কত হবে। খুব ভালো প্রশ্ন, দেখো এই কোণের পরিমাপটা আমি বের করে তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো আমাদের যখন এখানে প্রশ্নে বলে দিয়েছে যে এই যে বিএমটা কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, তাহলে এই দুটো কোণ কি সমান বলতে পারবো, বা আমরা বলতে পারবো যে প্রশ্ন অনুসারে যে এবিএম কোণটা, মানে এখানে দেখো প্রশ্ন অনুসারে এবিএম মানে এই কোণটা নিলাম আমরা এবিএম, এই কোণটা হবে কোণ এবিসি এর অর্ধেক হবে, যেহেতু সমদ্বিখণ্ডক আছে বিএমটা, তাহলে এটা আমরা এই কোণটা সমান সমান বলতে পারবো হাফ কোণ এবিসি। এটা কিন্তু আমরা প্রশ্ন অনুসারে বলতে পারবো, যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে যে বিএমটা কোণ এবিসি এর সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণটা হয়ে যাবে পুরো এবিসি কোণের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এটাও আমরা বলতে পারবো, এটা হচ্ছে আমাদের প্রদত্ত প্রশ্ন অনুসারে। আচ্ছা, এরপরে দেখো এবার আমরা দেখো এই যে বিএডি কোণটা মানে এই কোণটা আর এবিসি কোণটা, এই কোণটা মানে এই দুটো কোণের যোগফল, সামুদ্রিকের পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে যেহেতু এবিসিডি একটি সামুদ্রিক, তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো কোণ বিএডি কোণটা, এই যে বিএডি কোণ যোগ কোণ এবিসি কোণটা, এবিসি কোণটা, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা বলে দিলাম। দেখো আমরা কি করতে চাইছি, আমরা যেরকম দেখো এই যে এএমবি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ না, এই এএমবি ত্রিভুজের আমরা এই কোণটাতে বের করলাম, এবার আমরা এদিককার কোণটা বের করার চেষ্টা করব, মানে বিএএম কোণটা বের করব। দেখো ওই কোণটা বের করার বুদ্ধিটাই করছি। এখন আমরা যেটা করলাম সামুদ্রিকের ধর্মটা কাজে লাগালাম, সামুদ্রিকের পাশাপাশি দুটি কোণের যে সমষ্টি তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়, মানে এই যে এই কোণটা আর এই কোণটা, ওকে, বিএডি কোণ প্লাস এবিসি কোণের যোগফল 180 ডিগ্রি। এখন আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি দেখো তো আমরা এখানে লিখতে পারবো এটা হাফ কোণ বিএডি প্লাস হাফ কোণ এবিসি, আর এইদিকে 2 দিয়ে ভাগ করা মানে এটা আমরা 90 ডিগ্রি করে নিতে পারবো, 180 ডিগ্রি অর্ধেক 90 ডিগ্রি আমি একবারে করে দিলাম।
ওকে। এবার দেখো এখানে এই যে হাফ কোণ বিএডি, এই যে বিএডি এর যে অর্ধেক, দেখো অর্ধেক এখানে লক্ষ্য করো, যদি আমাদের এই যে বিএমটা, এই যে দেখো মানে এই যে কর্ণটা দেখো তো, এটা তো আমাদের বিডি কর্ণ, এই কর্ণটা এবিসি কোণটাকে কী করেছিল, সমদ্বিখণ্ডিত করেছিল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এসি কর্ণটাও কিন্তু এই যে বিএডিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই কোণটা হয়ে যাবে পুরো বিএডি কোণের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের বুঝতে হবে। তাহলে এর জায়গায় আমি লিখতে পারবো কোণ বিএএম, এই কোণটা লিখতে পারবো, মানে পুরো বিএডি এর কোণের অর্ধেক হয়ে যাবে এই কোণটা। তাহলে এখানে আমরা লিখে দেবো বিএএম। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, যেভাবে এটা আমাদের সমদ্বিখণ্ডক হবে এই যে বিএমটা, একইভাবে এখানে আমরা এই যে এসিটাও সমদ্বিখণ্ডক হবে বিএডি কোণের। আর এই কোণটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, এটা 90 ডিগ্রি মাইনাস এটা হাফ কোণ এবিসি। ঠিক আছে, এর মানটা আমরা বসিয়ে দিলাম এই যে চিত্র থেকে, আর এটাকে আমি ডান দিকে নিয়ে চলে গেলাম। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা দেখো এই মানটা বের করে রেখেছিলাম, এটাকে আমি 1 নং নাম দিলাম। প্রথমে এটা মানটা বের করে রেখেছি, এটা আমাদের কাজে লাগবে। আর এই যে মানটা বের করলাম, একে আমি 2 নং নাম দিয়ে দিলাম, এটাও আমাদের কাজে লাগাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ত্রিভুজটা নিয়ে নেব। ত্রিভুজ যে এই যে এ এম বি, আমাদের এই কোণটা বের করতে হবে না। তাহলে এই যে ত্রিভুজ এ এম বি, এই ত্রিভুজ থেকে দেখো আমি কী দেখাচ্ছি, তাহলে লিখব ত্রিভুজ এ এম বি এর, দেখো কোনো একটা ত্রিভুজে 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি হয়, সেটা আমরা এখানে দেখাবো। তাহলে আমরা প্রথমে এই কোণটা নিয়ে নিচ্ছি বিএমএ, আমরা লিখব কোণ বিএএম, এই যে বিএএম আর এই কোণটা নিলাম। তারপরে আমরা এই কোণটা নিই এবিএম প্লাস কোণ এবিএম, মানে এই কোণটা নিলাম, এই যে কোণটা এবিএম প্লাস এবার এই কোণটা নিচ্ছে এএমবি, কোণ এএমবি। এই যে ত্রিভুজের, এই যে ত্রিভুজ এএমবি আছে না, এই ত্রিভুজের 3টি কোণের যোগফল আমরা দেখাতে পারবো 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার চলো দেখো, এখন আমরা এর যে মানটা দেখো বের করে রেখেছি, এই যে বিএম মানটা, আর এই যে এবিএম কোণটা আছে এরও মানটা কিন্তু বের করে রেখেছি 1 এবং 2। তো এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে কোণ বিএএম এর মানটা দেখো আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এবিসি, হাফ কোণ এবিসি। আর এই যে দেখো এর মানটা বের করে রেখেছি, এটা প্লাস এই যে কোণ এবিএম প্রথমে বের করে রেখেছি হাফ কোণ এবিসি, তাহলে এখানে আমি লিখতে পারবো হাফ কোণ এবিসি। দেখো এর মানটা কিন্তু বসিয়ে দিলাম। আর কোণ এএমবি ছিল, এটা বসিয়ে দাও, এএমবি আমি বসিয়ে দিলাম। এদিকে আমাদের আছে 180 ডিগ্রি। আচ্ছা এই যে মানগুলো বসালাম 1 এবং 2 থেকে, তাহলে এখানে পাশে বলে দিতে পারো যে 1 ও 2 থেকে, মানে 2 থেকে মান দুটো পেয়েছি। আচ্ছা এবার দেখো তো এখানে এটা দেখো এই কোণটা আর এটা কিন্তু আমাদের সমান আছে, হাফ কোণ এবিসি, হাফ কোণ এবিসি, এটা মাইনাস এটা প্লাস, তাহলে আমরা এটা কেটে দিতে পারবো। এবার এই যে 90 ডিগ্রি কোণটাকে আমি নিয়ে চলে যাবো ডান দিকে, তাহলে এই কোণটা শুধু রয়ে যাবে বাঁ দিকে, কোণ এএমবি। তো এখানে লিখব কোণ এএমবি সমান সমান, এদিকে ছিল 180 ডিগ্রি, আর এই 90 ডিগ্রিটাকে নিয়ে চলে আসবো ডান দিকে, এটা মাইনাস 90 ডিগ্রি হয়ে যাবে। যেহেতু 90 ডিগ্রিটা এইদিকে প্লাস আছে, চিহ্ন বাঁ দিকে দেখতে হয়, 90 ডিগ্রি চিহ্ন এখানে আছে, মানে কিছু নয় তো প্লাস ধরবা, প্লাস আছে বলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কোণ এএমবি সমান সমান দেখো 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি বিয়োগ করো, তাহলে এটা কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। তাহলে কোণ এএমবি এর মানটা যে বের করতে বলেছিল আমরা পেয়ে গেলাম দেখো 90 ডিগ্রি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। অপশান দেখো, অপশানটা যদি লক্ষ্য করো আমাদের সি নাম্বার অপশানটা কিন্তু মিলছে, এই যে সি নাম্বার অপশানটা। তাহলে এখানেও আমরা এভাবে সি নাম্বার দিয়ে দেবো। ভালো প্রশ্ন ছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু বারে বারে দেখা যায়। আমি এই প্রশ্নের কথা তোমাদের যদি বলি, এই প্রশ্নটা কিন্তু যে আমরা যে ফার্স্ট সামেটিভ যে ক্লাসগুলো দিয়েছিলাম তোমাদের, এই কোয়েশ্চেন ব্যাংক থেকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট ইউনিট টেস্ট ফার্স্ট সামেটিভ 2026, তোমাদের তোমরা দেখতে পাবা যে ফার্স্ট ইউনিট টেস্টে যারা দেখেছো এই অঙ্কটা কিন্তু দেখেছো, এই অঙ্কটা কিন্তু ফার্স্ট সামেটিভে ছিল। ওকে, তো যাই হোক অঙ্কগুলো বারে বারে রিপিট আসবে,
কোনো অসুবিধা নাই, আমি কিন্তু তবু করিয়ে দিলাম, একদম ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। চলো আমরা পরের প্রশ্নতে চলে আসবো। এরপরে 1-এর 4-এর প্রশ্নটা, আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে আমরা করে দিয়েছি, তোমাদের যেতে হবে 1 নম্বর স্কুলে, দেখবা 1-এর 2-এর যে প্রশ্নটা আছে সেখান থেকে তোমরা এই প্রশ্নটা দেখতে পাবা। আমরা চলে আসবো 2-এর দাগের প্রশ্নগুলো। দেখো 2-এর 1 নম্বর প্রশ্নটা আমরা করাবো। কি বলছে দেখো প্রশ্নটা, বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্যের উপর কথা বলেছে, একদম ভালো প্রশ্ন, এখানে আমাদের বোঝার ব্যাপার আছে। চলো দেখো আমি প্রশ্নটা এখানে শুরু করছি এভাবে। আমাদের যে ক্ষতিটা বলেছে, ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর বলেছে, মানে বিক্রয় মূল্যের উপর বলা মানে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? এই জায়গাটা তোমাদের যেহেতু বলি 2-এর 1 নম্বরটা এখানে লিখে দেব, যেহেতু বিক্রয় মূল্যের উপর ক্ষতিটা যে হয়েছে আমাদের কত, 20%, মানে 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় মূল্যের উপরে বলেছে না, তাহলে আমরা বলবো প্রথমে যে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে সেটা বের করতে পারবো, যেহেতু বিক্রয় মূল্যের উপর বলেছে। আর যদি বিক্রয় মূল্যের উপর যদি বলা না হতো, যদি ক্ষতি বলা হতো, যেরকম যে 1 নম্বর অঙ্কটা দেখো শুধু 10% ক্ষতি বলেছে, এখানে কিন্তু বিক্রয় মূল্যের উপর বলেনি। এভাবে যদি 10% ক্ষতি বলা হয় শুধু, তাহলে আমরা দেখো অঙ্কটা যে করলাম তখন আমরা 100 টাকা ক্রয় মূল্য ধরেছিলাম। সাধারণত আমরা ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরবো, এই যে পার্সেন্টেজ ক্ষতি বা লাভ থেকে, ওকে। কিন্তু এখানে আমাদের এই যে 2-এর যে 1 নম্বর যে প্রশ্নটা আছে, এই ক্ষেত্রে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে এখানে যে প্রথমে আমরা ধরে নেব যে 100 টাকা মানে বিক্রয় মূল্য, যে 100 টাকা যে ধরবো শতকরায় যে 100 টাকাটা সেটাকে বিক্রয় মূল্য ধরবো, যেহেতু বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বলেছে। তাহলে এই জন্য আমি লিখলাম কারণটা, যে যেহেতু বিক্রয় মূল্যের উপর ক্ষতি 20%, তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারবো যে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান। ঠিক আছে, দেখো ক্রয় মূল্যটা আমরা কত বলতে পারবো। দেখো ক্ষতি হয়ে গেছে যখন 20 টাকা, তাহলে কি হবে, ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য ছোট হবে। তাহলে এখানে এই যে বিক্রয় মূল্যটা ছিল 100 টাকা না, এই 100 টাকা থেকে এই যে 100 টাকা থেকে 20 টাকাটা যোগ করে দিবা, যেহেতু ক্রয় মূল্যটাকে বড় হতে হবে, বিক্রয় মূল্যটাকে ছোট হতে হবে, তখনই কিন্তু ক্ষতি হয়। তাহলে 100 যোগ 20 মানে ক্ষতি যখন হবে, যে বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতিটা যোগ করে দিবা। এই যে 100 টাকা বিক্রয় মূল্য আর ক্ষতি হয়েছে ধরো 20% থেকে 20 টাকা ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা আর ক্ষতি 20 টাকা, মানে 100 টাকা আর 20 টাকা যোগ হয়ে আমরা পাবো ক্রয় মূল্য। ঠিক আছে, মনে রাখবা এটা, ক্ষতি যখন হবে তখন ক্রয় মূল্য সমান হয় বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। ঠিক আছে, তখনই আমরা পাবো ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা এখানে দাঁড়িয়ে যাবে 120 টাকা। আচ্ছা আমাদের কিন্তু দেখো এই যে দ্রব্যটির কিন্তু ক্রয় মূল্য বের করতে বলেছে, সেখানে কিন্তু আবার বিক্রয় মূল্য বলে দিয়েছে 480 টাকা। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 120 টাকা। তাহলে 1 টাকায় কত আর 480 টাকায় কত, ঐকিক নিয়ম। তাহলে আমরা লিখব 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 1 কম হবে 120/100 টাকা। আর এই যে বিক্রয় মূল্য 480 টাকা বলে দিয়েছে, তাহলে আমরা এখানে লিখব 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 120/100। দেখো 1 কম হলে 480 টাকা বেশি হবে, বেশিতে গুণ করবা, মানে উপরে বসাবো যাকে বলে, 480 টাকা। এটা সরল করে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে, এই যে দ্রব্যটির ক্রয় মূল্য কিন্তু বেরিয়ে আসবে। আচ্ছা আমি 0 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম। তাহলে আমাদের দেখো 12 আর 48 এই দুটো গুণ করলে অ্যান্সারটা দাঁড়াবে। আচ্ছা 12 8 96, 96 6 বসালাম, হাতে থাকলো 9, আর 12 4 48, এদিকে 48 আর হাতে কিন্তু আমাদের 9 ছিল, তাহলে 48 আর 9 যোগ গণিত হবে, 48 আর 9 যোগ করলে তোমরা পেয়ে যাবা 57 পেয়ে যাবা। ঠিক আছে, মানে এই যে আমাদের দাঁড়াবে 5
57 দাঁড়াবে, তাই তো? দাঁড়াও, একটু ভুল হচ্ছে, এখানে 57 হবে না আমাদের, হ্যাঁ 12, এদিকে দাঁড়াও, 12 4 48, আর ওদিকে হাতে ছিল আমাদের 9, 48 আর 10 যোগ হলে 58 হয়, এক কম, হ্যাঁ 57, ঠিকই আছে আমাদের 576 টাকা। দেখো এটা কিন্তু আমরা ক্রয় মূল্য পাচ্ছি। তাহলে দেখো আমরা পেয়ে গেছি দৈর্ঘ্যটির ক্রয় মূল্য বের করতে বলেছিল, তাহলে আমরা এখানে অতএব দিয়ে বলে দেবো, অতএব দৈর্ঘ্যটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত? 576 টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমাদের অ্যান্সারটা কিন্তু আলাদা দেওয়া আছে, ওই অ্যান্সারটা হবে না, মানে ওখানে 384 টাকা বলেছে না, ওটা অ্যান্সার হবে না, 576 টাকাই হবে। যেহেতু আমাদের বিক্রয় মূল্যের উপর ক্ষতিটা বলেছে, এই অনুসারে যে অ্যান্সারটা দাঁড়াবে 576 টাকা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটা না আগের ক্লাসে আমাদের করা হয়ে গেছে। 1 নম্বর স্কুলে তোমরা চলে যাবা 2-এর 1-1টা, ঠিক আছে? 2-এর যে 1 নম্বর প্রশ্নটা আছে সেই প্রশ্নটাই। আচ্ছা, তোমাদের একটু বলি, এই যে 1-এর 4 নম্বর প্রশ্নটা বললাম না, 1 নম্বর স্কুলে 1-এর 2 নম্বরটা না, এটা পাবা 1-এর 5-এরটা আছে। এখানে একটু আমার মিস্টেক হয়েছিল, তোমরা 1-এর 5-এরটাতে যাবা, সেই 1-এর 5 নম্বর প্রশ্নটা আছে 1 নম্বর স্কুলে। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্নতে আমরা আসবো 2-এর, আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসবো। এরপরে চলে আসবো আমরা 2-এর 3 নম্বরটা। 2-এর 2 নম্বরটা বলে দিলাম, 2-এর 3-এর প্রশ্নটা দেখো কি বলছে। এবিসিডি সামুদ্রিকের ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব ডি এবং বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ, আর এবি 10 সেমি, এডি 8 সেমি, ডি 6 সেমি, তাহলে বিএফ এর দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো আমরা সামুদ্রিকের ছবিটা তৈরি করে প্রশ্নটা আরও ভালো করে বুঝে নিব। 2-এর 3 নম্বরটা সামুদ্রিকে দেখো, আমি একটা সামুদ্রিকের চিত্র তৈরি করছি। এই যে আমাদের একটি সামুদ্রিক, এইভাবে করে আমি একটি সামুদ্রিকের চিত্র তৈরি করলাম। আচ্ছা, নাম যদি সামুদ্রিকের, এখানে এ বি, এটা সি বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এ বি সি ডি সামুদ্রিক। যেটা বলেছে দেখো, ডি বিন্দু থেকে এ বি বাহুর উপর লম্ব ডি, এই যে ডি বিন্দু থেকে এ বি বাহুর উপর লম্ব যদি আমরা তৈরি করি, তাহলে এইভাবে করে আমি একটি লম্ব তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের ডি লম্ব। মানে এখানে আমাদের এই যে ডিটা লম্ব বলেছে কার উপর? এ বি বাহুর উপর, ডি লম্ব এ বি। আবার বলেছে দেখো, বি বিন্দু থেকে, এই বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ, বি বিন্দু থেকে এই যে এডি বাহুর উপর লম্ব বলেছে, তাহলে আমরা এখান থেকে একটা লম্ব তৈরি করলাম, যেটা আমাদের বিএফ লম্বটা। তো এখানে আমরা বলতে পারবো যে বিএফ লম্ব এডি, এই যে আমাদের এডি, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের যেটা জানতে হবে যে সামুদ্রিকের যে ক্ষেত্রফল এবিসিডি সামুদ্রিকের, তার আমাদের সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো, সামুদ্রিকের ক্ষেত্রফল সূত্রটা ব্যবহার করেই আমাদের যে বিএফের দৈর্ঘ্য বের করতে বলেছে না, বিএফের দৈর্ঘ্য আমরা কিন্তু বের করে নেব। তো চলো আমরা লিখছি সামুদ্রিক। আচ্ছা, সামুদ্রিক এভাবে ছোট্ট করে সামুদ্রিক আঁকলাম, সামুদ্রিক এবিসিডি, সামুদ্রিক এবিসিডি এর ক্ষেত্রফল মানে সমান সমান লিখে দিলাম। সামুদ্রিকের ক্ষেত্রফল তোমরা লিখতে পারবা ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? সামুদ্রিকের যে ক্ষেত্রফলটা, এই যদি এ বিটা ভূমি ধরে নিই, তাহলে এখানে উচ্চতা, যেটা লম্বটাকে উচ্চতা বলা হয়, ডিটাকে আমরা উচ্চতা বলতে পারবো। তাহলে ভূমি ইন্টু উচ্চতা, তো সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা কি জানি? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি বলতে এখানে এ বি লিখে দিলাম, এই যে ভূমির জায়গায় এ বি, আর উচ্চতা হচ্ছে ডি, এটা হচ্ছে সামুদ্রিক ক্ষেত্রফল। দেখো, এই যে আমাদের এবিসিডির সামুদ্রিক ক্ষেত্রফল আর একভাবে বলতে পারবো, আমি যদি এখন বিসিটাকে ভূমি নিয়ে নিই, তাহলে উচ্চতা এই ক্ষেত্রে আমাদের বিএফ, তাহলে এখানে ভূমি নিয়ে নিলাম বিসি আর উচ্চতা বিএফ, তাই তো? দুভাবে বলতে পারবো, কারণ এইদিকে উচ্চতা দাঁড়াচ্ছে, এইদিকে উচ্চতা দাঁড়াচ্ছে, যেটা আমাদের বিএফটাও লম্ব ছিল এইটির পর। ওকে, তাহলে এই যে এবিসিডির সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা এবি ইন্টু ডি বলতে পারবো, ভূমি ইন্টু উচ্চতা, বা বিসি ইন্টু বিএফ, ভূমি ইন্টু উচ্চতা, আমরা এভাবে দুইভাবে লিখতে পারবো। তাহলে এখন দেখো আমাদের এভাবে একটা সমীকরণ দাঁড়ালো না, এখানে মানগুলো দেওয়া আছে। দেখো, এই যে এ বি ডি বিসি, এদের তিনজনের মান দেওয়া আছে, এখান থেকে বিএফের মানটা বেরিয়ে আসবে। তাহলে এবির মানটা যদি আমি বসিয়ে দিই, এবির মান দেখো এখানে বলে দিয়েছে, এবি 10 সেমি, এবি 10, আর ডি দেখো, ডির মানটা 6 সেমি বলেছে, এটা 6। এবার বিসির মানটা যদি দেখো, এখানে দেখো বিসির মানটা
এখানে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে এডির মানটা দেওয়া আছে। দেখো এই যে বিসি সমান সমান এডি হয়, তাহলে আমরা বিসির জায়গায় কিন্তু এখানে এডি লিখতে পারবো, ঠিক আছে। কারণ আমাদের জানতে হবে যেহেতু এবিসিডি আমাদের এটি সামুদ্রিক, তার জন্য আমরা বলতে পারবো যে বিসি সমান সমান এডি। ওকে, তার বিসি জায়গায় এডি লিখে দিলাম, আর এই বিএফটা আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে 10 ইন্টু দেখা যাচ্ছে না, 10 ইন্টু 6, আর এডির মান এবার আমাদের জানা আছে প্রশ্নে। এই যে দেখো, এই যে এডিটা এবার বলেছে 8 সেমি, তাহলে এডির জায়গায় আমি 8 সেমি লিখে দেবো। তাহলে এবার বিএফের মানটা পেয়ে যাব। এখন একটু যে কাটাকাটি করি, দেখো আমি 2 দিয়ে করি কাটাকাটি, 2 4 8 আর 2 5 10, 2 2 4, 2 3 6। তাহলে এখানে দেখো যে বিএফের মানটা আমাদের যে দাঁড়াবে, এদিকে 5 3 15, তাহলে এটা হচ্ছে আমাদের এদিকে দেখো আমি এদিকে 2BF আমি এদিকে কাটা লিখি 2BF, আর যে 5 3 15, 15টা আমি এদিকে লিখলাম, এটা ঘুরিয়ে লিখলাম। তাহলে এখান থেকে বিএফ কত পাবো, এই যে 15/2, এটাকে যে ভাগ করে নাও না, দেখো তো 2 7 14, 1 নেমে যাবে, দশমিক নিয়ে 0 নিয়ে নাও, আর 2 5 10, এই যে 2 5 10। তাহলে আমি বিএফের মানটা কিন্তু কত পেলাম, তাহলে এখানে যদি আরেকবার লিখে দিই ভালো করে, যে বিএফ সমান সমান পেয়ে গেলাম 7.5। এককটা এখানে দেখো সেমিতে আছে, এই যে এককগুলো দিয়েছে সব সেমিতে লিখেছে, তাহলে আমরা এখানে সেমি লিখে দেবো, এত সেমি। এই যে বিএফের মান আমাদের অ্যান্সার হয়ে গেছে, যেটা 7.5 সেমি। ওকে, এরপরে 4এর প্রশ্নটা দেখো। আচ্ছা, 4এর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে। আগের ক্লাস বলতে যেটা প্রথম সেটটা দিয়েছিলাম তোমাদের পর্ষদ নমুনা প্রশ্নপত্র, সেখান থেকে দেখবা সেই প্রথম সেটে যে 2-এর দাগের অঙ্কটা আছে, দেখবা 2-এর দাগের 4 নম্বর অঙ্কটা আছে, 2-এর দাগের 4-এর যে অঙ্কটা আছে, ঠিক আছে। পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 187 পেজে পেয়ে যাবা, 187 পেজ, এখানে লিখে দিচ্ছি 187 পেজ। ওকে, তো সেখান থেকে কিন্তু অঙ্কটা তোমরা দেখে নিতে পারবা। আমরা চলে আসবো 2-এর 5 নম্বর প্রশ্নে। 2-এর 5 নম্বর প্রশ্নটা দেখো, যে এই যে আমাদের বলেছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়েছে, এই তালিকায় প্রথম শ্রেণী, এটাকে প্রথম শ্রেণী বলা হয়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, এই প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলেছে। দেখো, পরিসংখ্যা ঘনত্ব বের করতে হলে আমাদের শ্রেণী দৈর্ঘ্য বের করতে হবে। দেখো আমি তোমাদের যেহেতু দেখাই যে 2 নম্বর স্কুলে দেখবা যে 2-এর 5-এর যে অঙ্কটা ছিল না, যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, যে নিয়মে দেখিয়েছিলাম সেভাবেই তোমাদের কিন্তু এখানে আমি দেখিয়ে দিব। একই টাইপের অঙ্কটা আছে, শুধু এখানে একটু সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তো প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পাওয়ার জন্য আমাদের শ্রেণী দৈর্ঘ্য বের করতে হবে। শ্রেণী দৈর্ঘ্য দেখো, এই যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ, তাহলে শ্রেণীগুলো দেখবো যে শ্রেণী সীমা আছে, শ্রেণী সীমানায় কি তৈরি আছে, কি করে বুঝবো কখন শ্রেণী সীমা কখন শ্রেণী সীমানায় থাকবে। তো এখানে লক্ষ্য করো 70 থেকে 74, আবার 75 থেকে 79, মানে এখানে 74 আছে, এখানে 74 নাই, মানে যেটা শেষ হবে আবার সেটা কিন্তু ফিরে আসবে, তখনই শ্রেণী সীমানায় তৈরি থাকে। এই ক্ষেত্রে কিন্তু তৈরি নাই, মানে 74-এর পর 75 হয়ে গেছে, তাই না। তাহলে দেখো, তাহলে এটা শ্রেণী সীমানায় তৈরি করতে হলে তোমাদের যেটা করতে হবে, এখান থেকে হাফ কমাবা, মানে 0.5 হাফ কমাবা, আর 0.5 হাফ বাড়াবা, যেটা কিন্তু আমরা যেটা বললাম যে 2 নম্বর স্কুলে এই যে 2-এর 5-এটা কিন্তু ভালো করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। সেখান থেকে তোমরা ভালো করে বুঝে নিতে পারো। আমি এখানে যদি যা সংক্ষেপে বলে দিচ্ছি, তাহলে এখানে যেহেতু এটা হাফ কমাও, তাহলে এটা আমাদের হয়ে যাবে, দেখো এই জিনিসটা 70টা হয়ে যাবে আমাদের 69.5 হয়ে যাবে, মানে 0.5 এখান থেকে বিয়োগ করবো, তো এটা দাঁড়াবে। আর 74 থেকে যেহেতু 0.5 বাড়ায়, তাহলে 74.5 হয়ে যাবে। তাহলে এইভাবে দাঁড়াবে আমাদের শ্রেণী সীমানাগুলো, ঠিক আছে। প্রত্যেকটা এইভাবে হবে, এখান থেকে তোমরা কমাবা, যেটা 74.5, দেখো এই 74.5 আবার ফিরে চলে আসবে। এইভাবে করার পর তখন উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, মানে এই যে উচ্চ যেটা হয়ে গেল আমাদের এটা, আর নিম্ন হয়ে গেল আমাদের এই যে এটা যে বিয়োগ করো না, এটা তো 0 হয়ে যাবে। এখানে কিন্তু দেখো 9 কত দিলে 14, এটা কিন্তু 5 পেয়ে যাবে। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল এই যে শ্রেণী দৈর্ঘ্য, এই যেটা হচ্ছে আমাদের 5টা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানে উচ্চ থেকে এই যে শ্রেণীগুলোকে শ্রেণী সীমানায় তৈরি করে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে তোমরা শ্রেণী দৈর্ঘ্য বের করে নিবা। তারপরে শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেলে এই যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব, মানে পরিসংখ্যাকে, এই দেখো এখানে যে অ্যান্সারটা হবে আমাদের, পরিসংখ্যা যেটা 3 আছে, এই যে পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবা, এই যে 3/5,
3/5ই হবে আমাদের অ্যান্সার, যেটা প্রথম শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব। ঠিক আছে, এভাবে করে নিতে হবে, যেটা আমি বলে দিলাম যে 2 নম্বর স্কুলে 2-এর যে 5-এর যে অঙ্কটা আমি করেছিলাম সেখানে কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি। আগের ক্লাসগুলো দেখলে আরও ভালো বুঝতে পারবা। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্নতে, 2-এর 6 নম্বর। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিসীমা, এখানে আমাদের যেটা জানতে হবে ত্রিভুজের পরিসীমা জিনিসটা কী জিনিস। পরিসীমা বলতে সমবাহু ত্রিভুজ যদি আমি একটু তৈরি করি, এই যে আমাদের সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান হয়। যদি বাহুগুলো আমরা এ একক করে ধরে নিই বা এ সেমি, তাহলে এই হচ্ছে আমাদের 3টি বাহু, 3টি বাহুর সমষ্টি, যেটা 3a পেয়ে যাব, এটাকে বলা হয় পরিসীমা। তাহলে এই দেখো পরিসীমাটা আবার দেওয়া আছে কত, 12 সেমি, এখান থেকে 3 4 12, তাহলে এর মান কত পেয়ে গেলাম, 4। তাহলে বাহুগুলো হয়ে গেল আমাদের 4 সেমি, মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তাই ত্রিভুজটির উচ্চতা। এখন সমবাহু ত্রিভুজের উচ্চতার যে সূত্র আছে, উচ্চতা বলতে দেখো এই যে ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর পর্যন্ত লম্ব টানো, এই লম্বটাকে বলা হয় আমাদের উচ্চতা। ঠিক আছে, তাহলে এই উচ্চতার যে পাওয়া যায়, মানে উচ্চতার একটা সূত্র আছে, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা তোমরা জানবা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহু বলতে 4 পেয়ে গেছি, এই যে 4, এত সেমি, এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। কাটাকাটি করে নাও, 2 দিয়ে 4, তাহলে আমরা পেয়ে যাবো 2√3 সেমি। আমরা পেয়ে গেলাম, দেখো ত্রিভুজটির উচ্চতা আমরা বের করে নিয়েছি। এখানে আমি অ্যান্সারটা লিখে দেবো 2√3 সেমি। ওকে, পরে আমরা চলে আসবো 2-এর 7-এর প্রশ্নটা। দেখো এখানে প্রশ্নটা বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তো এই প্রশ্নগুলো খুবই ভালো। ঠিক আছে, এর আগে ছিল যে প্রশ্নগুলো যে বিক্রয় মূল্যের উপর লাভ বলেছিল, তো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে বলেছে। তো এখানে দেখো প্রশ্নটা ঘুরিয়েছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তো যেহেতু আমাদের যেহেতু বলে দিয়েছে, দেখো তো এখানে আমরা লিখে দেবো যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ, ক্রয় মূল্যের উপর লাভটা বলেছে কত, 20%। তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য যে হবে, বিক্রয় মূল্য হবে আমাদের কত। দেখো যেহেতু লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে এখানে এই যে ক্রয় মূল্যর সঙ্গে লাভটা যোগ করে দিবা, তখনই বিক্রয় মূল্য পাবা, সেটা হবে 120 টাকা। এটা হবে আমাদের বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্য পেলাম, তাহলে লাভ কত পাবো। যদি আমরা লাভ বের করতে চাই, তাহলে এই যে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করি আমরা লাভ পাই 20 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে আমরা এখন বের করব অতএব বিক্রয়, এটা সরি হবে এটা, আচ্ছা বিক্রয়, আচ্ছা ভালো করে লিখি আমি, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, শতকরা লাভ। দেখো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভটা দেখো বের করার যে নিয়মটা ভালো করে বোঝো। এখানে দেখো যেটা লাভ হবে লাভটা দিবা উপরে, আর নিচে যেহেতু বিক্রয় মূল্যের উপর শতকরা লাভটা বের করতে বলেছে, তাহলে যে বিক্রয় মূল্য আমরা 120 টাকা পেয়েছি, তাহলে 120 টাকা নিচে লিখবা, গুণিত শতকরা লাভ বলতে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে আমরা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ পাবো। সাধারণত শতকরা লাভ বের করতে হলে এই যে লাভ বাই ক্রয় মূল্য লিখি, কিন্তু এখানে বিক্রয় মূল্যের উপর যখন বলেছে, উল্লেখ করে দিয়েছে, তাহলে এই যে নিচের দিকে দিতে হবে, এই যে বিক্রয় মূল্যটা বসাতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মনে রাখবা ভালো করে। তাহলে আমরা এখানে দেখো এই যে শূন্য কেটে দিলাম। তাহলে আমি আরও যদি কাটাকাটি করি, দেখো এখানে 2 দিয়ে কাটাকাটি করো, এই যে 2 × 2, এই যে শূন্য বসিয়ে দিলাম, আর 2 × 6 = 12,
আবারও 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 3 6 আর 2 5 10। তাহলে আমাদের দেখো এখানে উপরে 5 গুণিত এখানে 10 আছে আর নিচে কিন্তু আমাদের 3 আছে। তাহলে উপরে আমাদের 50 আর নিচে 3, এটাকে ভাগ করে নাও। আচ্ছা 50কে 3 দিয়ে ভাগ করব। আচ্ছা একবার নিলাম প্রথমে, 3 1 3, এটা আমাদের 2 নামবে, শূন্যটা নামাই দিলাম। 3 6 18, এটা বিয়োগ করে 2 নামবে। তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যা বানিয়ে নেব, 16 পূর্ণ 2টা উপরে চলে যাবে আর 3টাকে নিচে নামিয়ে দেবা। তাহলে বিক্রয় মূল্যর পর শতকরা লাভটা আমরা বের করে নিলাম 16 পূর্ণ 2/3%। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ভালো প্রশ্ন, এই প্রশ্নগুলো একদম ভালো করে বুঝবা, ঠিক আছে, একদম পরীক্ষায় করতে পারবা। পরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলো। দেখো 3 থেকে শুরু বড় প্রশ্নগুলোর কথা আমি যেটা বলবো তোমাদের, যেগুলো বইয়ের বাইরে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো করাবো। শুধুমাত্র তোমাদের এই যে 6 দাগের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ জ্যামিতিক প্রয়োগ, এই প্রশ্ন দুটো কিন্তু করিয়ে দেবো তোমাদের। বই থেকে থাকলেও করাবো আর বইয়ের বাইরে থাকলেও তো করাবোই, ঠিক আছে। আর বাকি যে প্রশ্নগুলো আছে বড় প্রশ্নগুলো যদি বইয়ের বাইরে থাকে তখনই তোমাদের করাবো। তাহলে যে 3 4 5 এগুলো সব বই থেকে পেয়ে যাবা। যেরকম 5-এর দাগে যে আছে দেখো উপপাদ্য অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি। যে বইয়ের অঙ্কগুলোর কথা তোমাদের বলবো, যে বইয়ের অঙ্কগুলো তোমরা যদি দেখতে চাও তোমরা আমার চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে গিয়ে তোমরা দেখবা যে ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কিন্তু বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা, ঠিক আছে। তো তোমরা বইয়ের অঙ্কগুলো দেখে নিবা। আমরা চলে আসবো এখন 6-এর দাগের যে জ্যামিতিক প্রয়োগ দুটো আছে, আমরা দেখে নেব 6-এর 1 নম্বর জ্যামিতিক প্রয়োগটা। তো কী বলছে এখানে প্রশ্নটা, যে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ আছে এখানে, আর এ বি বিসি এবং সি এ বাহু তিনটির মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু তিনটি যথাক্রমে বলে দিয়েছে, মানে সমবাহু ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু বলে দিয়েছে পি কিউ আর। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। দেখো এই যে প্রশ্নটা আছে জ্যামিতিক প্রয়োগটা, এটা কিন্তু বই থেকে আছে 125 পেজে তোমরা আসবা, যে জ্যামিতিক প্রয়োগ 3 নম্বর যে প্রয়োগটা আছে। তো তোমাদের এই যে বললাম যেটা বইয়ের প্রশ্ন আছে তবুও করাবো, আমি এখান থেকে তোমাদের প্রশ্নটা ভালো করে বুঝিয়ে দেবো। খুব সহজভাবে এখানে করে দিয়েছে, খুবই একটা ছোট্ট জ্যামিতিক প্রয়োগ আছে। দেখো তো প্রথমে যে সমবাহু ত্রিভুজ আছে না, এই যে সমবাহু ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, আর এ বি বাহুর মধ্যবিন্দু যে পি যে বলে দিয়েছে, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, আর এসি বাহুর মধ্যবিন্দু আর। তাহলে এই যে মধ্যবিন্দুগুলো যোগ করে যে একটি ত্রিভুজ পাওয়া গেছে পি কিউ আর, এই ত্রিভুজটা, এই যে পি কিউ আর ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ প্রমাণ করে দেখাতে হবে। মানে এই সমবাহু ত্রিভুজ প্রমাণ দেখানো মানে এই যে পি কিউ বাহু, এদিকে কিউ আর বাহু আর পি আর বাহুগুলো সমান দেখাতে হবে, ঠিক আছে। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। দেখো প্রমাণটা এখানে কীভাবে দেখানো হয়েছে, প্রমাণটা দেখানো হয়েছে যে প্রথমে আমরা এই যে এবিসি ত্রিভুজ আছে না, এবিসি ত্রিভুজের এই যে এবি ও এসি বাহুর, এবি বাহুর আর এসি বাহুর মধ্যবিন্দু দেখো পি এবং আর। তা আমরা যে উপপাদ্য 20 দেখো এখানে দেওয়া আছে, যে উপপাদ্য 20 থেকে আমরা বলতে পারবো যে কোনো, এই যে দেখো আমি এখানে ছবিটা একটু দেখাই তোমাদের, যেটা উপপাদ্য 20, ঠিক আছে। যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে কী হয়, সমান্তরাল এবং অর্ধেক হবে, ঠিক আছে। এই যে আমাদের ডিটা হাফ বিসি হয়ে যাবে। তো এই যে আমাদের উপপাদ্য 20 ব্যবহার করে আমাদের এখানে লেখা হয়েছে, দেখো যে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও আর হলে, তাহলে যে পি আর যে বাহুটা, পি আর বাহুটা যে বিসির অর্ধেক হয়ে যাবে, হাফ বিসি হয়ে যাবে। তাহলে একইভাবে দেখো তো, একইভাবে এই যে দেখো এখানে যে পি কিউটা নিয়েছে, এই যে আমাদের পি কিউ, মানে এখন এ বি বাহুর মধ্যবিন্দু পি আর বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, তাহলে যে পি কিউটা হয়ে যাবে হাফ এসি হয়ে যাবে না। একইভাবে আমরা দেখো যে কিউ আর, এই যে কিউ আর মানে এ বি বাহুর মধ্যবিন্দু আর বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, তাহলে এই যে কিউ আর বাহুটা হয়ে যাবে হাফ এ বি। তাহলে এইভাবে দেখো পি আরটা হাফ বিসি, পি কিউটা হাফ সি এ, কিউ আরটা হাফ এ বি আমাদের দেখানো হয়েছে এখানে 1 নং 2 নং 3 নং। তা এখানে এই যে এ বি বাহু, বিসি বাহু আর সি এ বাহু, যেহেতু ত্রিভুজটা সমবাহু আছে, বড় ত্রিভুজটা এ বি সি একটি সমবাহু ত্রিভুজ প্রশ্নে উল্লেখ করে দিয়েছিল, তাহলে এখানে বাহুগুলি সমান, এ বি সমান সমান বিসি সমান সমান সি এ, যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে বাহুগুলি যদি সমান হয়ে যায়, তা দেখো তো আমরা দেখো এদিকে আমাদের এই যে হাফ এই যে ছিল, দেখো হাফ এখানে কি করা হয়েছে, এই যে বাহুগুলো সমান দেখানো হয়েছে আর হাফ গুণ করে দিয়েছে বাহুগুলোতে, মানে হাফ এ বি, হাফ বিসি, হাফ সি এ, মানে সমীকরণে হাফ 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 আমরা কি নিতে পারবো, যেহেতু সমীকরণ আছে এখানে হাফ হাফ কেটে দিতে পারো। তো যাই হোক এখানে হাফ হাফ নিয়েছে। এই যে হাফ এ বি, এই যে হাফ এ বির মান কিউ আর, দেখো হাফ এ বির জায়গায় কিউ আর বসানো হয়েছে। আবার হাফ যে বিসি,
এই যে হাফ বিসি কোথায় আছে 1 নঙে, হাফ বিসি যে পি আর, তাহলে হাফ বিসির জায়গায় পি আর বসানো হয়েছে। আর হাফ যে সি এ, এই যে দেখো এই যে সি এর যে অর্ধেক হাফ, যেটা বলবো আমরা পি কিউ, তাহলে এই যেখানে হাফ সি এর জায়গায় পি কিউ বসানো হয়েছে। তাহলে আমরা কিউ আর বাহু, পি আর বাহু আর পি কিউ বাহু, এই যে দেখো পি কিউ আর ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য আমরা সমান কিন্তু পেয়ে গেলাম। তাহলে কোনো ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান হলে সেই ত্রিভুজটি, এই যে পি কিউ আর ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ প্রমাণিত। ঠিক আছে, একদম এখানে তোমরা লিখে দেবা প্রমাণিত। একদম খুব ভালো একটা জ্যামিতিক প্রয়োগ, একদম খুবই ছোট আছে, খুব তোমরা সহজে করে নিতে পারবা। ওকে, আমরা চলে আসবো পরের। দেখো 6-এর 1 নম্বরটা আমি করিয়ে দিলাম, তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবার 6-এর 2 নম্বর। আচ্ছা, 6-এর যে 2 নম্বর জ্যামিতিক প্রয়োগটা আছে না, এটাও তোমরা বই থেকে পেয়ে যাবা। আমি বই থেকে দেখাবো। পরের পেজে যদি চলে এসো 126 পেজে, 126 পেজে দেখো প্রয়োগ 5। ঠিক আছে, পরের পেজ যদি উল্টাও, এই যে দেখো প্রয়োগ 5। এখানে দেখো এবিসিডি ট্রাপিজিয়াম আঁকা হয়েছে, যা দুটি তির্যক বাহু এডি ও বিসি যথাক্রমে, মানে তির্যক বাহুর মধ্যবিন্দু যথাক্রমে বলে দিয়েছে। এই যে আমাদের ট্রাপিজিয়াম আছে না, এ বি সি ডি ট্রাপিজিয়ামের এই যে তির্যক বাহু, যেটা হচ্ছে আমাদের এডি বাহু আর বিসি বাহু, এদের মধ্যবিন্দু, এই যে এডি বাহুর মধ্যবিন্দু ই আর বিসি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে এখানে যেটা প্রমাণ দেখাতে বলেছে যে ইএফ সমান্তরাল এবি, ইএফের সঙ্গে এবি সমান্তরাল দেখাতে হবে, এবং ইএফটা দেখাতে হবে যে এবি আর ডিসির, এই যে এবি বাহু আর ডিসি বাহুর যোগফলের অর্ধেক হবে ইএফটা। ঠিক আছে, এই দুটো প্রমাণ দেখাতে হবে। প্রমাণটা একদম আমরা এখান থেকেই ভালো করে বুঝিয়ে দেবো তোমাদের, একদম সুন্দর করে এখানে প্রমাণটা করানো আছে। চলো আমরা প্রমাণটা বুঝি। প্রথমে প্রদত্ত যেটা আমাদের প্রশ্নে দেওয়া থেকে সেই জিনিসটাই লিখেছে। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যেগুলো আছে, দেখো এই জিনিসটাই আছে এখানে, সেরকম কোনো ব্যাপার নয়। প্রদত্তগুলো যা থাকবে প্রশ্নে সেই জিনিসগুলো লিখে দিতে পারবা। আমাদের এখানে যে অঙ্কন যেটা করা হয়েছে, দেখো এখানে বুঝো, অঙ্কন আর প্রমাণ আমাদের বুঝতে হবে। অঙ্কনটা করেছে দেখো যে ডি এফ যুক্ত করে, দেখো যে ডি আর এফ বিন্দু যুক্ত করেছে, আর ডিএফ বাহুকে বাড়ানো হয়েছে। ডিএফ বাহুকে বাড়ানো হয়েছে এমনভাবে বাড়ানো হয়েছে যে বর্ধিত এবিকে, এই যে এবিটাকে বাড়ানো হয়েছে, যে বর্ধিত এবিকে জি বিন্দুতে ছেদ করেছে এই বর্ধিত ডিএফটা। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অঙ্কনটা তৈরি হয়েছে, যেভাবে বললাম সেভাবে কিন্তু লিখেছে কথাটা। আচ্ছা, এইভাবে অঙ্কন করার ফলে আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। এদিকে ত্রিভুজ দেখো, এদিকে ত্রিভুজটা দেখলাম ডিসিএফ একটা ত্রিভুজ, আর এদিককার ত্রিভুজটা দেখো এই যে বিএফ জি ত্রিভুজ। সেই দুটো ত্রিভুজ দেখো প্রমাণ করে, আমাদের এই যে প্রমাণ হেডিং, আমরা প্রমাণে এই দুটো ত্রিভুজ তুলে নিব। প্রথমে এই যে ত্রিভুজ ডিএফসি, ত্রিভুজ বিএফজি। এখন এই দুটো ত্রিভুজকে আমরা কি দেখাবো, সর্বসম প্রমাণ করে দেখাবো এই দুটো ত্রিভুজকে। তা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে হলে সেই দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখাতে হয়। দেখো 3টি শর্ত, যেটা 1 নম্বর শর্ত নিয়েছে, এটা আমাদের 1 নম্বর শর্ত। এই যে দেখো সিএফডি, এই যে সিএফডি মানে এই যে কোণটা, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই যে সিএফডি কোণটা, আর এই যে বিএফজি কোণটা, এই যে বিএফজি মানে এই যে কোণটা আছে, এই জোড়া কোণ, এই দুটো কোণ কী হবে, সমান হবে, কারণ এরা বিপরীতমুখী কোণ। বিপরীতমুখী কোণ তোমরা জানো যে এখানে লক্ষ্য করো, এই যে ডিজি সরলরেখাংশ আর বিসি সরলরেখাংশ এই বিন্দুতে ছেদ করায় আমরা বিপরীতমুখী কোণ পাবো, যেটা এই কোণটা এটা সমান দেখানো হয়েছে 1 নম্বর শর্ত, দুটো ত্রিভুজ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, 2 নম্বর শর্ত দেখো, এটা আমাদের এখানে 2 নম্বর শর্ত। এই যে 2 নম্বর শর্ত, এখানে দেখো এফসিডি, মানে এই যে এফসিডি মানে এই কোণটা নিয়েছে, এই কোণটা সঙ্গে নিয়েছে এই কোণটা মানে বিজিএফ। দেখো এই যে এটাকে নাম দিয়েছে এফজিবি। একটা কোণকে তোমরা এই যে এই কোণটাকে, জি কোণটাকে বিজিএফ বলতে পারো বা এফজিবি বলতে পারো, এরা এফজিবি বলেছে। তাহলে এই যে কোণটা দেখো, এই কোণটার এই কোণটা সমান দেখানো হয়েছে একান্তর কোণ অনুসারে। একান্তর কোণ বলতে দেখো তোমাদের যেটা বলবো, যে এই যে ডিসির সঙ্গে এবি সমান্তরাল, দেখো ট্রাপিজিয়াম যেহেতু আছে এবিসিডি ট্রাপিজিয়ামের এই জোড়া বাহু সবসময় কী হবে, সমান্তরাল হয়, মানে ডিসির সঙ্গে এবি সমান্তরাল হবে। আর এদিকে ডিএ আর এদিকে যে আমাদের সিবি আছে, এরা কী হবে, তির্যক বাহু। ঠিক আছে, তাহলে এখানে সমান্তরাল হওয়ার জন্য যদি ডিসিটা এবির সঙ্গে সমান্তরাল হয়, তাহলে ডিসিটা এজির সঙ্গে সমান্তরাল হবে, তাই না, একই সরলরেখাংশ। তাহলে এই যে ডিসি সমান্তরাল এজি, আর আমরা যদি ওই যে ডিজিটাকে ভেদক ধরে নিই, তাহলে এই দুটো কোণ একান্তর কোণ হবে, আর একান্তর কোণ সমান হবে যেহেতু সমান্তরাল আছে। তাহলে এই যে দেখো একান্তর কোণ অনুসারে এই দুটো কোণকে সমান দেখানো হয়েছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত যেটা আমাদের এখানে নেওয়া হয়েছে, এই যে সিএফ সমান বিএফ, এই যে সিএফ বাহুটা আর বিএফ বাহুটা সমান, কেন, কারণ এফটা ছিল বিসি বাহুর মধ্যবিন্দু, এখানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল, তাই না, বিসি বাহুর মধ্যবিন্দু এফ প্রদত্ত। এটা হচ্ছে আমাদের
প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো যে সিএফ সমাধান বিএফ, এখানে যেহেতু এফটা বিসিএফের মধ্যে বিন্দু প্রশ্নে বলে দিয়েছিল। তা দেখো এটা কিন্তু আমাদের 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত আমরা সমান দেখাতে পারলাম। তাহলে দুটি ত্রিভুজ থেকে 3টি শর্ত দেখো, 3টি শর্ত আমরা সমান দেখালাম। তাহলে এই যে দুটো ত্রিভুজ নেওয়া হয়েছিল, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলে দেবো। এই যে সর্বসম চিহ্ন দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখানে যে লিখেছে পাশে যে এ এ মানে যে আমরা দেখালাম প্রথমে কোণকে অ্যাঙ্গেল বলা হয়, অ্যাঙ্গেল থেকে এ নিয়েছে। আবার এই যে কোণকে অ্যাঙ্গেল, তার জন্য এ নিয়েছে। আর এটা হচ্ছে বাহুকে সাইড থেকে এস, এই যে এস নিয়েছে। আর সর্বসমতার এস শর্তানুসারে এটা লিখে দিয়েছে। এগুলো তোমরা যে পরীক্ষা নাও লিখো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই যে সর্বসম মানে 3টি শর্ত সমান দেখানোর পরই তোমরা এবার সর্বসম লিখে দিবা। তারপর যখন দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কিন্তু সমান হবে। এই যে ডিজির সঙ্গে বিজি সমান নিয়েছে না, এই যে ডিজি যেটা দেখো, এই যে আমাদের ডিসি, এই যে ডিসির সঙ্গে বিজি মানে অনুরূপ বাহু। এই যে সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহু, ডিসির সঙ্গে এই যে বিজি অনুরূপ বাহু, তো অনুরূপ বাহুগুলো আমাদের সমান হবে। আচ্ছা, অনুরূপ বাহু জিনিসটা একটু বোঝাই। এই যে দুটো ত্রিভুজকে যেহেতু তোমরা ভাঁজ করে নাও, ভাঁজ করলে পরে এই বাহুটা কিন্তু এরপর পড়ে যাবে, এই বাহুটা এরপর পড়বে, এই বাহুটা এরপর পড়বে। এগুলো হচ্ছে অনুরূপ বাহু। মানে ডিসির সঙ্গে বিজি অনুরূপ বাহু, যেরকম সিএফের সঙ্গে এফবি অনুরূপ বাহু, যেরকম ডিএফের সঙ্গে এফজি অনুরূপ বাহু। তাহলে ডিসি সমান বিজি বলতে পারবো। আর এখানে এই যে ডিএফের সঙ্গে এফজি অনুরূপ বাহু, তাহলে ডিএফ সমান এফজি বলতে পারবো। দেখো এখানে নিয়েছে ডিএফ সমান এফজি। তার সর্বসম হওয়ার জন্য এই দুটো আমার সমান পেয়ে গেলাম, মানে এই বাহুর সঙ্গে এই বাহুর সমান, আর ডিএফ সমান এফজি পেয়ে গেলাম। এটা আমাদের কাজে লাগবে প্রমাণটা আনার জন্য। তারপরে দেখো এখন আমাদের কি করা হয়েছে, ত্রিভুজ এডিজি লক্ষ্য করা হয়েছে। এডিজি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ চিত্রে, এডিজি, এই ত্রিভুজের এখন দুটি বাহুর মধ্যবিন্দু কিন্তু পেয়ে গেলাম। মানে যে ডিজি বাহুর মধ্যবিন্দু কিন্তু এফ পেয়ে গেলাম। যেহেতু ডিএফ সমান এফজি, তাই না, তা ডিএফ সমান এফজি হলে এফটা কিন্তু ডিজি বাহুর মধ্যবিন্দু হবে। আর এখানে ডিএ বাহুর মধ্যবিন্দুতে এই তো ছিলই, এটা প্রশ্ন অনুসারে, ঠিক আছে। ডিএ বা এডি বাহুর মধ্যবিন্দু এই প্রশ্নেই বলে দিয়েছিল। তাহলে এখন আমাদের এই যে ত্রিভুজ এডিজি ত্রিভুজের এডি ও এজি বাহুর মধ্যবিন্দু ই ও এফ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, ই ও এফ। তাহলে কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ এই যে ইএফটা কী হবে, এজির সঙ্গে সমান্তরাল হবে এবং ইএফটা এজির অর্ধেক হবে, সেটা আমাদের দেখানো হয়েছে। দেখো তাহলে ইএফ সমান্তরাল এজি হবে। তাহলে ইএফটা দেখো, ইএফটা সমান্তরাল যদি এজি হয়ে যায়, তাহলে ইএফটাকে এবির সঙ্গে সমান্তরাল বলতে পারবো, কারণ এবি আর এজি একই সরলরেখাংশ, তাই না। ইএফটা যদি এজির সঙ্গে সমান্তরাল হয়, তাহলে ইএফটা এবির সঙ্গে সমান্তরাল বলতে পারবো। তাহলে ইএফ সমান্তরাল এবি এখানে দেখো বলা হয়েছে। তাহলে দেখো ইএফ সমান্তরাল এবি, যেটা আমাদের প্রমাণটা করতে বলেছিল, ইএফ সমান্তরাল এবি, এই যে প্রশ্নে যেটা ছিল, তাহলে আমাদের কিন্তু এখানে প্রমাণটা চলে এসেছে। ওকে, তার প্রথম প্রমাণ হয়ে গেছে এটা। এবং দিয়ে যে দ্বিতীয় প্রমাণটা দেখো, এই দ্বিতীয় প্রমাণটা এখানে আনা হয়েছে। দেখো কীভাবে, এবার যখন ইএফটা দেখো, এই যে এডিজি ত্রিভুজের এই যে এডি বাহু আর ডিজি বাহুর মধ্যবিন্দু যখন ইএফ, তাহলে ইএফ সমান্তরাল যেভাবে আমরা এজি বললাম, ঠিক আছে, একইভাবে ইএফটা কী হবে, এজির অর্ধেক হয়ে যাবে, তাই না। এটা হচ্ছে আমাদের উপপাদ্য 20, যে উপপাদ্য 20 নম্বর যে দেখালাম, সেই উপপাদ্য 20 থেকে কিন্তু এটা দেখানো হয়েছে, একদম উপপাদ্য 20। যাই হোক, তো আমরা এখানে কি বলতে পারবো যে ইএফটা এজি এর অর্ধেক হবে উপপাদ্য 20 থেকে, ইএফ হাফ এজি হয়ে যাবে। এখন দেখো এখানে এই এজিটাকে লিখেছে, এই যে এজি দেখতে পাচ্ছ, এজিটাকে এবি যোগ বিজি লিখতে পারবো, এবি যোগ বিজি লিখেছে। এখন এই বিজি জায়গায় ডিসি বসানো হয়েছে কেন, কারণ এই যে দেখো, এই যে আমাদের বিজির মানটা সমান ডিসি, যেটা আমরা অনুরূপ বাহু সমান দেখিয়েছিলাম, দেখো কাজে লাগানো হয়েছে। তাহলে বিজির জায়গায় ডিসি বসাতে পারবো এখানে, তার জন্য এই বিজির জায়গায় আমরা ডিসি বসিয়ে দিয়েছি, এই যে বসিয়ে দিয়েছি এখানে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল যে ইএফটা এবি আর ডিসির যোগফলে অর্ধেক হবে, এই যে ইএফটা এবি আর ডিসির যোগফলে অর্ধেক, সেটা আমাদের দেখো এখানে আমরা দেখিয়ে দিলাম প্রমাণিত। ওকে, তাহলে এই যে আমাদের এই একটা প্রমাণ, আর আমাদের এই যে প্রমাণটা ইএফটা হাফ এবি যোগ ডিসি, একদম দুটোই প্রমাণ দেখানো এখানে হয়ে গেছে। ভালো করে তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে এভাবে আমরা দেখো যেভাবে বইতে করিয়ে দিয়েছে ভালো করে, এখান থেকে তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম আমি। তারপরে যদি দেখো 7 দাগের 8 দাগের প্রশ্নগুলো তোমরা বই থেকেই পেয়ে যাবা, ঠিক আছে। যেরকম 7 দাগে যদি বলবো যে এই যে পণ্য অধ্যায় থেকে যে সম্পাদ্য অঙ্কগুলো আছে, ঠিক আছে, একদম সুন্দর করে মানে যে অধ্যায়গুলো তোমাদের কিন্তু ভালো করে, পণ্য না, এটা 13 অধ্যায় আর 14 অধ্যায় হবে, ঠিক আছে। তো 13 অধ্যায় এবং 14 অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে যে সম্পাদ্যর যে অঙ্কগুলো আছে একদম ভালো করে তোমাদের করিয়ে দিয়েছি, যে বইয়ের অঙ্ক আমি যে বললাম। তোমরা কিন্তু যারা দেখোনি বইয়ের ক্লাসগুলো, তোমরা কিন্তু বইয়ের ক্লাসগুলো দেখবা।
কীভাবে দেখবা সেটাও জানিয়ে দিলাম। আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে চলে যাবা, সেখানে দেখবা ক্লাস 9 ম্যাথ বলে যে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কিন্তু এই বইয়ের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা। ওকে, এই যেরকম দেখো 8-এর দাগের যে অঙ্কগুলো আছে সব এগুলো বইয়ের অঙ্ক। যেরকম তোমাদের এখানে দেখো এই যে 8-এর 3 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বরটা যদি বলি বইতে কোথায় পাবা, পেজ নাম্বার 232 পাতায় 14 নম্বর অঙ্কটা আছে। এই যে 8-এর 3 নম্বর অঙ্কটা যেহেতু তোমরা বই থেকে দেখো, পেজ নাম্বার 232 পাতায় যাবা, 15 নম্বর অঙ্কটা আছে। 8-এর 4-এর অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 221 পাতায় 17 নম্বর অঙ্কটা। একদম সব বইয়ের অঙ্ক, তোমাদের পেজ নাম্বার কিছু আমি উল্লেখ করে দিয়েছি এখানে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস 3 নম্বর স্কুল, একদম কমপ্লিট সম্পূর্ণ পাঠ তোমাদের 3 নম্বর স্কুলটা আমি করিয়ে দিলাম। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এরকম ভালো ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। তো ওকে, তোমরা সবাই ভালো থেকো।